আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে দেখতে এই চ্যাপ্টারের একদম শেষ পর্যায়ে চলে আসছি। আজকের এই লেকচারে আমরা অ্যাডমিশন এবং অ্যাডভান্সড প্রশ্ন সলভগুলো করে ফেলবো। ঠিক আছে, তো আমি শুরুতেই বলে নিচ্ছি, এখনও যদি কারো কোনো সমস্যা থাকে ফিল ফ্রি টু রিচ মি। ঠিক আছে, আমাদের আলোচনা কিন্তু এখানেই শেষ না, তোমরা মাত্র ফার্স্ট ইয়ারে পড়ো। আমরা প্রথমবারের মতো এই চ্যাপ্টারটা শেষ করলাম এবং আমি কনফিডেন্স সহকারে বলতে পারি যে A to Z তোমাদেরকে পড়ানো হয়েছে এবং পরিমিত পরিমাণে প্র্যাকটিসও করানো হয়েছে। সো এখন সবকিছু তোমাদের উপরে, যে তোমরা কতটুকু প্র্যাকটিস করছো, তোমরা কতটুকু খাতায় লিখছো, তোমরা কতটুকু পরীক্ষায় ডেলিভার করার মতো দক্ষতা অর্জন করছো। তো সর্বশেষ একটা ফিনিশিং টাচ দেওয়ার জন্য আজকে আসলাম আমরা, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারে অ্যাডমিশনে কি কি প্রশ্ন আসছে। সো আমরা দেখি প্রথম যে প্রশ্নটা, যে H3O+ আয়ন তৈরি হওয়া সম্ভব, বাট H4O2+ আয়ন তৈরি হওয়া কি সম্ভব? তোমার উত্তরের যৌক্তিকতা দেখাও। বুয়েট 8 এবং 9 প্রশ্ন, এবং এরকম প্রশ্নগুলাই ঘুরে ফিরে আসছে। আমি যদি তোমাদেরকে আরেকটা প্রশ্ন দেখাই 18-19-এ, চিত্রের সাহায্যে দেখাও সিগমা SS SPPP অধিক্রমণের মাধ্যমে গঠিত হয়, কিন্তু পাই বন্ধন শুধুমাত্র পি অরবিটাল অধিক্রমণের মাধ্যমে গঠিত হয়। তো এই যে বেসিক প্রশ্নগুলো, যেগুলো আমরা কোনো একটা টপিক আলোচনা শুরুতে যে টপিকগুলো আলোচনা করি, যে বিষয়গুলো, যে কথাগুলো বলি, সেখান থেকে কিন্তু অ্যাডমিশনের প্রশ্ন আসে, তাই না? আর এইচএসসিতে কোথায় আসে? একদম সর্বশেষ আমরা সবকিছু বুঝে শুনে কিছু ডিসিশনে আসবো, এই টাইপের প্রশ্নগুলো আসে। সো খেয়াল করে দেখো, এখানে কিন্তু যৌগগুলোর আকৃতির নাম লিখে আসছে, কেন্দ্রীয় পরমাণুর হাইব্রিডাইজেশন এগুলো আসছে, বুয়েট 16-17, বুটেক্স 18-19, সংকরণ এবং আকৃতি আলোচনা করো। তারপরে তো আকৃতি এবং বন্ধন কোণের মান লিখো। তারপরে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম ফেরিসায়ানাইড কি কি বন্ধন দ্বারা তৈরি, সেই বন্ধনগুলোর সংখ্যা উল্লেখ করতে বলছে, তাই না? এই ধরনের প্রশ্নগুলাই কিন্তু ঘুরে ফিরে আসছে। তো যাই হোক, আমরা শুরু করি। দেখো, তোমাদের কাছে কোশ্চেন ব্যাংক আছে, আমাদের শিখর কোশ্চেন ব্যাংকটা অবশ্যই তোমাদের হাতে আছে আমি জানি। সো এই কোশ্চেন ব্যাংকটা নিয়ে তোমরা বসবে আজকে রাতে। ঠিক আছে, তোমাদের কাজ কিন্তু আমি শুরুতেই বলে দিচ্ছি, আমি কিছু প্রশ্ন সলভ করাবো, প্রশ্ন সলভ করার ওয়েটা দেখায় দিব, বাকিটুকু তোমরা কোশ্চেন ব্যাংক দেখে দেখে আজকে রাতের ভেতরে যতগুলা প্রশ্ন পারো সবগুলা সলভ করবা। ঠিক আছে, ওকে। তাইলে আমরা প্রথম প্রশ্নটা দিয়ে শুরু করি। পানি, এর মধ্যে আমরা দেখতে পাই দুইটা লোন পেয়ার ইলেকট্রন আছে। তো যখন একটা H+ এর সামনে আসবে, এই লোন পেয়ার দিয়ে খাপ করে সে ধরবে H+ কে, ধরে সে নিজে H3O+ হিসেবে সে রূপান্তরিত হবে, তাই না? হাইড্রোনিয়াম আয়নে কনভার্ট হবে। সো এই হাইড্রোনিয়াম আয়ন যখন একবার তৈরি হয়ে গেছে, তখন সে ওভারঅল প্লাস, ওভারঅল সে কি হয়ে গেছে? প্লাস হয়ে গেছে, তাই না? তার চারপাশে শুধুমাত্র পজিটিভিটি আর পজিটিভিটি। এটাকে যদি তুমি এখন একটা বলের মতো চিন্তা করো, এই বলটা হচ্ছে ওভারঅল সে কি হয়ে গেছে ভাইয়া? পজিটিভ হয়ে গেছে, তাই না? এরকম পজিটিভ একটা এন্টাইটির চারপাশে যদি আরেকটা স্পেস আসতে চায়, এদের মধ্যে এবার কি হবে? বিকর্ষণ হবে। এই বিকর্ষণের কারণেই নতুন করে আর H4O2+ তৈরি হওয়া সম্ভব হয় না, তাই না? তো তুমি এই কথাগুলোই তো বলবা, এখানে তুমি 6 থেকে 8 নাম্বার পেয়ে যাবা। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে যৌক্তিকতা। চিত্রের সাহায্যে দেখাও যে সিগমা বন্ধন, এই তো দুইটা s অরবিটাল মুখোমুখি অধিক্রমণ করছে, সিগমা বন্ধন তৈরি হয়েছে। এই যে একটা p, এর সাথে যখন আরেকটা p অরবিটাল একসাথে মিশ্রিত হবে, তখন এই যে এরা মুখোমুখি, কিন্তু হ্যাঁ মুখোমুখি, এরা মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে এরা তৈরি হবে। ঠিক আছে, এখানে অবশ্যই একটা প্লাস মাইনাসের বিষয় থাকে, সেম ফেজগুলো একসাথে যুক্ত হবে, সেম ফেজ। আমরা জানি অরবিটাল অ্যাকচুয়ালি ইলেকট্রনের তরঙ্গ। তো যখন তরঙ্গগুলো সমদশায় মিলিত হয়, তখন এদের তীব্রতা বা বিস্তার বেড়ে যায়। তো এরকমই হবে। এই মাইনাস মাইনাস, এই যে দেখো মাঝখানে প্লাস, তো এইখানে হলো দুইটা নিউক্লিয়াস। তো দেখো, তারা মুখোমুখি অধিক্রমণ করার মাধ্যমে একজন আরেকজনকে একদম জড়ায় ধরছে, তাই না? এটাকে আমরা বলি সিগমা বন্ধন তৈরি হওয়া। তো এই ক্ষেত্রে অধিক্রমণের মাত্রাটা অনেক বেশি, একজন আরেকজনের সাথে একদম মিশে গেছে।
এটাকে আমরা বলি সিগমা বন্ধন, এবং এটা সম্ভব একমাত্র তখনই যখন এরা একটা সিঙ্গেল অ্যালাইনমেন্টে থাকবে, তখনই সম্ভব মুখোমুখি। এই যে এটা কেমনে তৈরি হয়েছে, এই যে একটা এস, এই যে আরেকটা এস, এই দুইজন একসাথে ওভারল্যাপ করে এস অরবিটাল হয়ে গেছে, ঠিক আছে। এবং মজার বিষয় কি জানো, এরা যখন ওভারল্যাপ করে তখন দেখতে কেমন হয়, তখন দেখতে হয় যে এরকম। আমি যদি এই হাইড্রোজেনের স্ট্রাকচারটাই আঁকি, আমরা যখন এদেরকে এক্সট্রা ক্রিস্টালোগ্রাফির দিকে তাকাই, এদের এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস, এইরকম। ইলেকট্রনগুলোর কারোর একার থাকে না, সবার এই সব দিকে ইলেকট্রনগুলো দৌড়াইতে শুরু করে এরকম ভাবে। এই যে মুখোমুখি অধিক্রমণ হইল, বুঝছো, একজনের সাথে আরেকজন একদম মিশে গেছে, একদম একদম মিশে গেছে। ব্যাপারটা এমন হয়েছে যে দুইজনের দুইটা শার্ট খুলে দর্জির কাছে গেল, বললো যে আমাদের দুজনের জন্য একটা শার্ট বানিয়ে দেন, বুঝছো, ব্যাপারটা এমন হয়েছে। আচ্ছা, পিপি আমরা দেখলাম, এসপি, হ্যাঁ এসপি আরো সুন্দর। এই যে একটা এস, এই যে একটা পি, এই ক্ষেত্রে দেখা যায় যে তোমার এইদিকে একটু ছোট হয়ে গেল আর এইখানে অনেক বড় হয়ে গেল, বুঝছো, এখানে দুইটা অরবিটাল কিন্তু একসাথে যুক্ত হয়ে গেছে, এই হলো অবস্থা। ওকে, তারপরে আমরা যখনই পাই বন্ধন গঠিত হইতে দেখব, মুখোমুখি হইলেই ওটা হয়ে যাবে সিগমা, ওইটার পাই হওয়ার সম্ভাবনা নাই। সো আরেকটা বন্ধন যখন তৈরি করবে তখন তারা এই যে পাশাপাশি অতিক্রমণ করবে, বুঝছো, পাশাপাশি অতিক্রমণ। তো পাশাপাশি অতিক্রমণের মাধ্যমে যেটা হয়, এই যে এখানে যদি নিউক্লিয়াসটা হয়, যে নিউক্লিয়াসটা হচ্ছে এখানে, তাই না, নিউক্লিয়াসটা এখানে। সো এরা যেটা করে, এই অরবিটালগুলো একটার সাথে আরেকটা, এই যে আমি শুরুতে একটু আমাদের বইয়ের মতো করে দেখাই, কাছাকাছি আসে এবং এরকমটা হয়, বুঝছো। বাস্তবে আসলে এই নিউক্লিয়াস তারা এত কাছাকাছি আসতে পারে না, তারা একটু দূরত্বে থাকে, ঠিক আছে, কিছুটা দূরত্বে থাকে। দূরত্ব থেকে যেটা হয়, এই অরবিটালগুলো এইভাবে একটার সাথে আরেকটা এই যে মিশে যায়, বুঝছো, অরবিটালগুলো কি হয়, একটার সাথে আরেকটা মিশে যায়, একদম মিশে যায়, এই তো মিশে যায়। বাট সিগমা বন্ধনের ক্ষেত্রে যেরকম একদম এক হয়ে যায় দুইজনে, সেটা আর পাই বন্ধনের ক্ষেত্রে সম্ভব হয় না। পাই বন্ধনে দেখা যায় উপরের দিকে একটু বেঁকে আসে, নিচের দিকেও একটু বেঁকে আসে, ঠিক আছে। এরকম পাশাপাশি অতিক্রমণের মাধ্যমে যে বন্ধনটা তৈরি হয় তাকে আমরা বলি ভাইয়া পাই বন্ধন, ঠিক আছে। ওকে, বুয়েট 18-19-এর প্রশ্ন, আমরা যে বছর পরীক্ষা দিছি। তো নিচের যৌগগুলোর আকৃতির নাম লিখো। সো BCl3 তোমরা জানো সমতলীয় ত্রিকোণাকার, এটা পিরামিড আকৃতির, এটা হচ্ছে ত্রিকোণাকার দ্বিপিরামিড। কেন্দ্রীয় পরমাণুর হাইব্রিডাইজেশন অবস্থা উল্লেখ করতে বলা হয়েছে, এটা তোমরা জানো, sp2d সমতলীয় বর্গাকার, SF6 অষ্টতলকীয়, তাই না, sp3d2 এটা হলো অষ্টতলকীয়, যেহেতু 6টা আছে। ওকে, তারপরে পেন্টাকার্বনিল আয়রনের সংকরণ এবং আকৃতি উল্লেখ করো। সো 5টা কার্বনিল এসে, তুমি একটু খেয়াল করবা, একদম সেম 5টা কার্বনিল 5 দিক থেকে আসবে, sp3d, অ্যাকচুয়ালি sp3d না হয়ে dsp3 সংকরণ সে তৈরি করে, কারণ কার্বনিলগুলো হচ্ছে খুব স্ট্রং লিগ্যান্ড। ভাইয়ার এই স্ট্রং লিগ্যান্ড যখন হয়, তোমাকে একটু ইলেকট্রন বিন্যাসটা তখন বের করতে হবে, তাই না, ইলেকট্রন বিন্যাসটা তখন খুঁজে বের করতে হবে। সো পেন্টাকার্বনিল আয়রন, আয়রনের ইলেকট্রন বিন্যাসে আমরা দেখতে পাই যে 1 2 3 4 5, খুব স্ট্রং লিগ্যান্ড হওয়ার কারণে এদের ক্রিস্টাল ফিল্ড সেপারেশনটা একটু বেশি হয়, তাই না। তো নর্মালি এখানে 6টা ইলেকট্রন থাকে, 2 3 4 5 6, তো 6টা ইলেকট্রন এখানে চলে আসে, 3 4 5 6, বুঝছো, 6টা এখানে চলে আসে। এরপরে দেখা যায় এই যে 4s এ যে ইলেকট্রন দুইটা ছিল, 4s এ যে দুইটা ইলেকট্রন, তো আমরা জানি যে 4s এর শক্তি কিন্তু ভাইয়া 3d এর চেয়ে কম। সো এই জন্য এটা আগে ইলেকট্রন যায় 4s এর মধ্যে, তাই না। বাট যখনই যখনই তোমার সংকরায়ন তৈরি করতে আসবে, এই দুটো ইলেকট্রন ধাপ করে লাফ মেরে এখানে চলে আসবে। সো এখানেও s এর দুটো ইলেকট্রন চলে আসলো। সো আলটিমেটলি 3d এর একটা অরবিটাল ফাঁকা হবে, 4s এর একটা অরবিটাল ফাঁকা হবে, আর 4p এর 3টা অরবিটাল থাকবে, 4p এর ওই 3টা অরবিটাল থাকবে। তো দেখা যাচ্ছে 3d এর একটা, 4s এর একটা, 4p এর 3টা, এইভাবে টোটাল 5টা অরবিটাল ফাঁকা করে। সো এই জন্যই আমরা বলি DsP3,
DsP3 এবং যেহেতু পাঁচটা হলে কি হবে, DsP3 হলে বা sp3d হলে ত্রিকোণাকার দ্বিপিরামিড হবে এর কাঠামো। খুবই ইজি জিনিস, কিন্তু ইলেকট্রন বিন্যাস করবা, ক্রিস্টাল ফিল্ড সেপারেশন দেখাবা, ইলেকট্রনগুলোকে এক সাইডে চাপাই দিবা, তারপরে ডানের ইলেকট্রন ঘরগুলোকে ফাঁকা করবা। ওই ফাঁকা ঘরগুলোতে একটা করে কি আসবে, লিগ্যান্ড আসবে। ঠিক আছে, এক জোড়া করে ইলেকট্রন আসবে। সো আকৃতি আমরা আলোচনা করে ফেললাম, ত্রিকোণাকার দ্বিপিরামিড। ত্রিকোণাকার দ্বিপিরামিড তোমরা চাইলে ডিফারেন্ট একটা কালার ইউজ করে দেখাই দিবা। ঠিক আছে, এরকম ভাবে। এটা আমরা সবাই জানি যে ত্রিকোণাকার দ্বিপিরামিড দেখতে কেমন হয়, তাই না? ভূমিটা হচ্ছে ত্রিভুজ আর উপরে নিচে দুইটা পিরামিড থাকবে। এদের বন্ধন কোণ এবং আকৃতির মান উল্লেখ করতে বলা হয়েছে। ইভেন এটাও তো হইতে পারতো, NH2- হইতে পারতো, এটার সাথে তোমার H2O এর তোমার কানেকশন করতে বলতে পারতো, তারপরে তোমার ClO3- হইতে পারতো, ClO2- হইতে পারতো। এগুলো আমরা ক্লাসে দেখাইছি, মনে করে দেখো, সবগুলা দেখবা, যা যা দেখাইছি সব। SF4 হইতে পারতো, তাই না? জেনন ডাইঅক্সাইড হইতে পারতো, জেনন ট্রাইঅক্সাইড হইতে পারতো, জেনন অক্সিডাইফ্লোরাইড হইতে পারতো, জেনন অক্সি টেট্রাফ্লোরাইড হইতে পারতো, বা জেনন ডাইঅক্সো ডাইফ্লোরাইড হইতে পারতো। নানান যৌগ কিন্তু সম্ভব। ঠিক আছে, সো যে তিনটা নিয়ে আসছে ওই তিনটা নিয়ে কথা বলি। আকৃতি এবং বন্ধন কোণ। তো সংকরায়নের দিকে আমাদের শুরুতে তাকাইতে হবে। CH4, এটা হইলো ভাইয়া sp3, আমরা সবাই জানি এটা হলো চতুস্থলক, তাই না? টেট্রাহেড্রাল। যখনই একটা হাইড্রোজেন চলে যাবে তখনই সেটা দেখতে অ্যামোনিয়ার মতো হয়ে যাবে। খেয়াল করবা, একটা হাইড্রোজেন ইলেকট্রন রেখে চলে গেছে, সো অ্যামোনিয়ার মতো হয়ে গেছে। বাট লোন পেয়ার তো একটা আছে, এটাও sp3, বাট এটা হয়ে গেছে পিরামিডের মতো, অ্যামোনিয়ার মতো পিরামিড হয়ে গেছে। আর CH3+ একটা ইলেকট্রন নিয়ে চলে গেছে বেচারা, অর্থাৎ একটা অরবিটাল পুরোটাই ফাঁকা হয়ে গেছে, সেখানে আর কোনো বন্ধন কেউ তৈরি করতে পারে নাই। তো এটা হয়ে গেছে কার মতো, এটা হয়ে গেছে BF3 এর মতো, তাই না? তো দুইটা ইলেকট্রনই ভ্যানিশ। sp2 সমতলীয় ত্রিকোণাকার, সমতলীয় ত্রিকোণাকার, এটা সমতলীয় ত্রিকোণাকার। ঠিক আছে, ওকে। সো অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা আমরা সেই ছোটবেলা থেকে পড়তেছি, তিনটা সমযোজী এবং একটা সন্নিবেশ বন্ধন, এবং এই প্লাসের সাথে Cl-, এটা আয়নিক বন্ধনের মাধ্যমে তৈরি হয়, তাই না? সো তিনটা সমযোজী, একটা সন্নিবেশ, একটা আয়নিক এর মধ্যে আছে। আর পটাশিয়াম ফেরি সায়ানাইড, আচ্ছা কি কি বন্ধন, তাদের সংখ্যা উল্লেখ করতে বলা হয়েছে, যাই হোক কোনো সমস্যা নেই। ফেরি সায়ানাইড, এগুলা এর চেয়ে সহজ আর কিছু হয় না জগতে। তো তিনটা পটাশিয়াম আছে, মানে হচ্ছে এখানে 3- ছিল, 3- মানে তুমি এখানে তিনটা আয়নিক বন্ধন হিসেবে ধরে নিবা। যতগুলো চার্জ থাকবে, যতগুলো পজিটিভ চার্জ থাকবে, যতগুলো নেগেটিভ চার্জ থাকবে, তারা প্রত্যেকে ডিফারেন্ট ডিফারেন্ট। ঠিক আছে, প্রত্যেকে ডিফারেন্ট ডিফারেন্ট আয়নিক বন্ধন তৈরি করবে। সো তিনটা আয়নিক, তিনটা পটাশিয়াম যে তিনটা আয়নিক বন্ধন তৈরি করবে, তাই না? তারা ডিফারেন্ট অ্যান্টাইডি, কিন্তু তিনটা পটাশিয়াম ডিফারেন্ট ডিফারেন্ট জায়গাতে তারা অবস্থান করবে। তো তিনটা আয়নিক বন্ধন আছে। তারপরে এই 6টা সায়ানাইড আয়রনের সাথে 6টা কোঅর্ডিনেট বন্ড তৈরি করে, সন্নিবেশ বন্ধন তৈরি করে। আর সর্বশেষ খেয়াল করে দেখবা যে সায়ানাইড গুলার মধ্যে Cn-, Cn-, প্রত্যেকটা সায়ানাইডের মধ্যে তিনটা করে আবার সমযোজী বন্ধন আছে। সো 318টা আছে কোভ্যালেন্ট, 6টা কোঅর্ডিনেট আর 18টা কোভ্যালেন্ট বন্ড বিদ্যমান। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে দেখা যায়। সো এবার আমরা MCQ কিছু সলভ করে দেখি অ্যাডমিশনে কিভাবে আসে, কোন সংকেতটি সঠিক। সো আমরা যখন এটা 12-13তে খেয়াল করে দেখো, পুরাতন সিলেবাসের বই,
হোয়াট এন ওয়ান্ডারফুল বই ছিল সেগুলা। এখন এগুলো ভালো, কলেজের বই ভালো, বাট একটু এলোমেলো আর কি। এই চ্যাপ্টারের মধ্যে কিন্তু এটাও আছে যে তোমার জটিল যৌগ কিভাবে লিখতে হবে, জটিল যৌগের নামকরণের সেগমেন্টটাতে আমরা তোমাদেরকে পড়াইছি। সো কোন সংকেতটা সঠিক বলা হইল, একটু দেখো তো নিজেরাই ঘেটে ঘুটে। দেখতে পাচ্ছ? সো সঠিক অ্যান্সার হইল তোমার এটা সঠিক, যেমন ক্রোমিয়াম এই ক্ষেত্রে +3, ব্রোমিন -1, আলটিমেটলি +2 আছে এই ক্ষেত্রে। +2 থাকলে ব্রোমিন -2 দুইটা এসে সঠিক, সঠিক উত্তর দিতেই হবে যেটা সঠিক। প্লাটিনাম এই ক্ষেত্রে +4, প্লাটিনামে +4 হয়, Cl-, সো +3 থাকে, এটাও সঠিক। Fe3+, দুইটা এখানে 2- আছে, সো +1, আর এই দুটো হচ্ছে নিরপেক্ষ লিগেন্ড 6টা। দ্যাটস নট রাইট, এটা সঠিক নয়, কারণ আয়রনের আসলে 8টা বন্ধন তৈরি করার মতো ক্যাপাসিটি নাই। আয়রনের 8টা বন্ধন তৈরি করার মতো ক্যাপাসিটি নাই, মনে রাখবা। আয়রনের ম্যাক্সিমাম ক্যাপাসিটি 6, সে 6টা লিগেন্ড ধারণ করতে পারবে, এখানে 8টা লিগেন্ডের কথা দেওয়া আছে, সো এটা সঠিক না, 100% সঠিক না। কোবাল্ট 6টা ধারণ করতে পারে, ঠিক আছে, কোবাল্ট +3, এখানে -1, আর এগুলো তো 0, +2 এটাও ঠিক আছে। আর এখানে কোবাল্ট, এখানে কয়টা, 4টা, 2টা, 6টা, এটাও ঠিক আছে। ঠিক আছে, তো কোবাল্ট +3 বা এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি +4 জারণ মানটা তৈরি হয়েছে, এখানে -2, আলটিমেটলি +2 থাকবে, যার সাথে -2, এটাও ঠিক আছে। তো আলটিমেটলি তোমার একটাই সঠিক না, এটা হচ্ছে ঘ। এবং কোন সংকেতটি সঠিক নয়, মেবি প্রশ্ন এটা ছিল, কোন সংকেতটি সঠিক নয়, এই যে ঘ, এটা সঠিক নয়। ঠিক আছে, এই অপশনটা সঠিক নয়, কারণ ভাইয়া আয়রনের 6টার বেশি দেওয়া সম্ভব না, বুঝছো, 6টার বেশি বন্ধন গঠন করা সম্ভব না। ঠিক আছে, সো এই জিনিসটা আমি একটু মাথায় রাখবো। প্লাটিনামেরও 6টার বেশি তৈরি করা সম্ভব না, অ্যাকচুয়ালি 6টার বেশি আসলে কেউই তৈরি করতে পারে না। কিছু ক্ষেত্রে পরমাণু যদি অনেক বড় হয়, সেই ক্ষেত্রে 7টা পর্যন্ত যেতে পারে, যেটা কিনা আমরা এইখানে দেখতে পাইছি। ঠিক আছে, সো আর বাকি অন্য কোনো ক্ষেত্রে এটা সম্ভব না। ওকে, কোনগুলো উভধর্মী অক্সাইড, এই অক্সাইডগুলোর মধ্যে এটা আলোচনা করতে বলা হয়েছে। সো আমরা জানি যে মাঝামাঝি যদি তোমার জারণ মান থাকে তারা উভধর্মী হয়, খুব বেশি হইলে হয়ে যাবে অম্লধর্মী, খুব কম হইলে হয়ে যাবে ক্ষারধর্মী। ঠিক আছে, মাঝামাঝি যারা তারা হচ্ছে উভধর্মী। যেমন খেয়াল করে দেখো ভাইয়া, এটা অম্লধর্মী, এটা অম্লধর্মী, এটা একটা অধাতুর অক্সাইড, অম্লধর্মী। এটাও তোমার অম্লধর্মী, এখানে +6, হিউজ, +6, এটা +5, অম্লধর্মী। এই জায়গাটায় +2, 4 2 8, +4, এটাও অনেকটা অম্লধর্মী হয়। ঠিক আছে, বাট উভধর্মী অক্সাইড আমি যদি তোমাদেরকে বলি, এই ক্রোমিয়ামের অক্সাইডটা একদম উভধর্মী, এটা নিয়ে কোনো কথা নাই। আর আরেকটা অপশন যেটা হইতে পারে, আরেকটা অপশন হইতে পারে হচ্ছে তোমার V2O4। তো ক্রোমিয়ামটাকে আমরা রাখবো, ক্রোমিয়ামটাকে আমরা অবশ্যই রাখবো। ক্রোমিয়াম Cr2O3, এটা উভধর্মী। তারপরে তো এটা নিয়ে একটা কনফিউশন আছে, তোমরা একটু চেক করো, আমিও চেক করে এটা বলবো না। এখানে অপশনগুলো নিয়ে কিছুটা প্রবলেম আছে, খুব বেশি হলে অম্লধর্মী হবে, এটা অম্লধর্মী। তো আমরা একটু এলিমিনেশন মেথডে যাই। তো এটা যদি ভাইয়া অম্লধর্মী হয়, সো এটা তো বাদ পড়ে যাচ্ছে, তাই না, এটা বাদ পড়ে যাচ্ছে, এটাও বাদ পড়ে যাচ্ছে। তারপর আমরা দেখি Cr+6, এটাও হিউজ, এটা হিউজ, অ্যাকচুয়ালি হিউজ, তো এটাও হওয়ার চান্স নাই, এটাও বাদ পড়ে গেছে। ঠিক আছে, সো আলটিমেটলি থাকার মধ্যে কি আছে,
থাকার মধ্যে আছে হচ্ছে তোমার Cr2O3 আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কি কোথাও আছে? কার্বন ডাইঅক্সাইড থাকলে এটাও বাদ যাবে, তো কার্বন ডাইঅক্সাইড এক্ষেত্রে নাই, তো এটাও বাদ যাবে, তারপরে এটাও বাদ যাবে, +6 কখনো অম্লধর্মী মানে ক্ষারধর্মী হইতে পারে না, এগুলো সব বাদ যাবে, এগুলো অম্লধর্মী, তাই না? সো থাকার মধ্যে গ এবং ও এই দুটো দেখতে হবে। সো মোস্ট প্রবাবলি এটা 4 যদি হয় এটাই হবে অ্যান্সার, মনে রাখবা, ঠিক আছে? সো কোন অক্সাইডটি পানির সাথে মেশালে সর্বাধিক অম্লীয় দ্রবণ তৈরি করবে? সো এখানে তোমার ম্যাক্সিমাম জারণ মান যেখানে উপস্থিত সেটাই তোমার অম্লীয় দ্রবণ তৈরি করবে, ঠিক আছে? এরপর দেখো ভাই ডাইক্রোমেট, ডি অ্যানায়নের বন্ধন সমূহের প্রকৃতি হলো, ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 2-। তাহলে এইখানে আমরা যদি স্ট্রাকচারটা আঁকি খেয়াল করবা, 1 2 3 4 5 6 তারপরে 7, এই যে দুইটা, এই যে দুইটা, তারপরে এই যে দুইটা, এই যে দুইটা, এখানে একটা মাইনাস, এখানে একটা দিয়ে মাইনাস। তাহলে তুমি দেখো এখানে 4টা সমতুল্য কার্বন অক্সিজেন বন্ধন বিদ্যমান, ইয়েস, 1 2 3 4 অবশ্যই বিদ্যমান। একটা অক্সিজেন অক্সিজেন বন্ধন বিদ্যমান, এখানে কোনো অক্সিজেন অক্সিজেন বন্ধন নাই, কোনো অক্সিজেন অক্সিজেন বন্ধন নাই, কোনো ক্রোমিয়াম ক্রোমিয়াম বন্ধন নাই, তারপরে 6টি সমতুল্য এত এবং একটা সমতুল্য, 6টা সমতুল্য কার্বন অক্সিজেন, 1 2 3 4 5 6, ইয়েস, একটি কার্বন আর বিদ্যমান, ঠিক আছে, এটাই ঠিক আছে। দেখো ক্রোমিয়ামের সাথে অক্সিজেন, ক্রোমিয়ামের সাথে অক্সিজেন, এখানে কয়টা বন্ধন আছে? 1 2 3, 1 2 3। সো এই জায়গাতে আমরা টোটাল 6টা ক্রোমিয়াম অক্সিজেন বন্ড দেখতে পাচ্ছি, ঠিক আছে, এবং একটা আছে ক্রোমিয়াম অক্সিজেন ক্রোমিয়াম, এই বন্ধন আলটিমেটলি হয়ে গেছে। কিন্তু এখানে তোমরা প্রশ্ন করতে পারো যে ভাইয়া এই 6টা কেমনে সমতুল্য হয়, এটা তো আর বুঝলাম না। এখানে রেজোন্যান্স কাজ করে, তোমরা একটু খেয়াল করবে ভাইয়া, এখানে রেজোন্যান্স কাজ করবে, রেজোন্যান্স, এই যে এটা এখানে যাবে, এটা এখানে যাবে, আবার এটা এখানে যাবে, এটা উপরে যাবে, অর্থাৎ এই যে 3টা বন্ধন আছে, এই 3টা বন্ধনের মধ্যে রেজোন্যান্স কাজ করার মাধ্যমে এই নেগেটিভ চার্জ এই 3 জনের উপরে সমানভাবে ছড়ায় থাকার চান্স আছে, বুঝছো? সো এই ঘটনাগুলো এখানে ঘটে, এখানেও সেম ঘটনা ঘটবে, এই যে এখানে আসবে, আবার এটা নিচে যাবে। সো এইভাবে এই 6টা সমতুল্য এবং এইখানে একটা সুন্দর ক্রোমিয়াম অক্সিজেন ক্রোমিয়াম বন্ধন বিদ্যমান। সো দিস ইজ ভেরি ক্রিটিক্যাল কোশ্চেন, তোমরা ওই রেজোন্যান্সের যখন কনসেপ্টটা পড়বা, যেটা আমি পড়াইছি, তখন তোমরা বুঝতে পারবা, ঠিক আছে? আইইউটিতে প্রশ্ন আসছে, দেখো, which of the following molecules has tetrahedral shape? tetrahedral, তো তোমরা জানো যে যেখানে শুধুই 4টা সিগমা বন্ধন থাকবে আর কিচ্ছু থাকবে না, সেইখানেই টেট্রাহেড্রাল শেপ পসিবল। সো সালফারে তুমি HCl4 দাও, এখানে একটা লোন পেয়ার থাকবে, ICl4 দাও, এখানে 2টা লোন পেয়ার থাকবে, xenon টেট্রাফ্লোরাইড দাও, এখানে 3টা লোন পেয়ার, এখানেও 2টা লোন পেয়ার থাকবে, হ্যাঁ, বুঝতে পারছো, 2টা লোন পেয়ার থাকবে, এবং এইখানে কোনো লোন পেয়ার নাই। তো লোন পেয়ার যদি না থাকে, তো 4টা ফ্লোরিন সুন্দর করে 4টা সমযোজী বন্ধন তৈরি করে ফেলবে, ঠিক আছে? এটাই হচ্ছে টেট্রাহেড্রাল বা চতুষ্ফলক কাঠামো। নিচের নমুনা সারিগুলোর বর্ধিত কোণ অনুসারে সাজাও, বর্ধিত বন্ধন কোণ অনুসারে সঠিক, অর্থাৎ কম থেকে বেশির দিকে আমরা যাব। মনে রাখবা যে এখানে নেগেটিভ চার্জ বেশি হয়ে যায়, নর্মালি সেখানে বন্ধন কোণগুলো বেশি থাকে, ঠিক আছে? আমরা খেয়াল করি, এই যে নাইট্রোজেন, 2টা করে অক্সিজেন আছে সবগুলাতে, 2টা করে অক্সিজেন আছে, তোমরা নিজেরাই এখন এটাকে বিবেচনা করবা কোনটা কিরকম হবে। সো আমরা প্রথমে একদম প্লেন নাইট্রোজেন ডাইঅক্সাইড হিসেব করব। সো এখানে 2টা তার লাগবে, বন্ধন তো লাগবেই, এখানেও তার যেহেতু একটা লোন পেয়ার আছে,
এটা দিয়ে সে একটা সন্নিবেশ বন্ধন গঠন করতে পারবে। এখানে একটা বেজোর ইলেকট্রন আছে। আমরা যদি নেগেটিভের কাছে যাই, সো অক্সিজেন যদি একটা নেগেটিভ চার্জ হয়ে যায়, একটা অক্সিজেন, অর্থাৎ সে একটা ইলেকট্রন পেয়ে গেছে, তার একটা হাত হলেই চলে, আর এখানে তার দুইটা হাত হইলে চলে। সো এখানে আছে দুইটা ইলেকট্রন, মনোযোগ। আর যদি প্লাস চার্জ নিয়ে আমরা কথা বলি, প্লাস চার্জ, তাহলে ব্যাপারটা এমন হতে পারে যে এই অক্সিজেনের দুইটা ইলেকট্রন লাগবে, তার মধ্যে তো একটা লোন পেয়ার আছে, ভাইয়ার এই লোন পেয়ার এই অক্সিজেন নিবেই, আর এই যে তার একটা ইলেকট্রন ছিল, এই একটা ইলেকট্রন নাইট্রোজেন বেচারা ছেড়ে দিছে। এবার তোমরা একটু বিচার বিবেচনা করে দেখো কোন মানে বন্ধনটাকে সব থেকে বড় হইতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এইখানে কোনো ধরনের লোন পেয়ারের বিকর্ষণ নাই, এটা একদম সরল রৈখিক। বাট এখানে দেখো একটা বেজোর ইলেকট্রন আছে, সরি একটা লোন পেয়ার আছে। সো লোন পেয়ারের বিকর্ষণে দেখা যায় এটা কি হয়ে যাবে, বেঁকে যাবে একদিকে, একদিকে বেঁকে যাবে। আর এখানে যেহেতু একটা ইলেকট্রন আছে, সো এটা একটু কম বাঁকবে, একটু কম বাঁকবে। তো সব থেকে বেশি বাঁকবে হচ্ছে এটা। তো এই অ্যানায়নটা আমি শুরুতে কি বলছিলাম ভুলে গেছি, নেগেটিভ চার্জ হলে বন্ধন কোণ বেশি হয়, এটা আমি উল্টা বলছি, বন্ধন কোণ কম হয়ে যাবে বরঞ্চ, ঠিক আছে। সো এই আসলে এটা আমরা কোনো নিয়মের অধীনে ফেলতে পারি না, বুঝছো। তোমাকে আগে যৌগটা বানাইতে শিখতে হবে, যৌগ বানায় তোমাকে দেখতে হবে যে এর মধ্যে পরিবেশ কি বিদ্যমান। তো যেহেতু এখানে একটা দুইটা ইলেকট্রন বিকর্ষণ করতেছে, তাই না, ভিএসি পেয়ার থিওরি, যে লোন পেয়ার বিকর্ষণ সব থেকে বেশি হয়। সো এই ক্ষেত্রে লোন পেয়ার দুইটা ইলেকট্রন মিলে যেহেতু বিকর্ষণ করতেছে, এটা সব থেকে ছোট হবে। তো সব থেকে ছোট কোথায় আছে, এখানটায় আছে। সো এটা 180 ডিগ্রি, এটা তার মাঝামাঝি, আর এটা তার চেয়ে আরো অনেক কম হবে। ভেরি তোমার বিউটিফুল কোশ্চেন এটা। আচ্ছা, পিওসিএল3 এর মধ্যে কোন ধরনের কি কি বন্ধন বিদ্যমান? সো এটা আমরা জানি sp3 সংকরায়ন, একটা সিগমা, দুইটা সিগমা, তিনটা, চারটা সিগমা বন্ধন আছে, সো sp3, তাই না। সো সমযোজী বন্ধন 5টা আছে, এটা আমি মানলাম। এর মধ্যে একটা আবার পাই বন্ধন আছে, তাই না। পাঁচটা আনিক, একটি সন্নিবেশ সমযোজী, পাঁচটাই সমযোজী, একটি সন্নিবেশ, তিনটা, নো, পাঁচটাই সমযোজী বন্ধন। নিম্নলিখিত স্পেসিসের মধ্যে প্রথম আয়নীকরণ শক্তির ক্রম কোনটা? প্রথম আয়নীকরণ শক্তি, বাবুরা তোমরা একটু চিন্তা করে দেখো, যার কাছ থেকে আমরা ইলেকট্রন নিয়ে গেছি তার থেকে কি ইলেকট্রন বের করা টাফ না? সো এই যে অক্সিজেন প্লাস, অলরেডি একটা ইলেকট্রন আমরা বের করে দিছি, এখান থেকে ইলেকট্রন বের করাটা টাফ হবে, ঠিক আছে। তারপরে অক্সিজেন, তারপরে যেখানে ইলেকট্রন তুমি দিয়ে দিছো তার থেকে, এটা মনে রাখবা, ঠিক আছে। আমরা এরকম ইজি ওয়েতে এটা সলভ করে ফেলবো। এখানে আমরা কোনো এটা ব্যাখ্যা করার জন্য তোমাদেরকে একটু মলিকুলার অরবিটাল থিওরিতে যেতে হবে, বাট আমরা ওইসব ভুগিচুগিতে যাব না, এটা দেখে আমরা সলভ করে ফেলবো, ঠিক আছে। O মাইনাস অক্সিজেন আর আছে O2 প্লাস। আচ্ছা, তো আমরা যদি তোমার মলিকুলার অরবিটাল থিওরিতে যাই, তাহলে আমরা একটু খেয়াল করি, দুইটা অক্সিজেনের তোমার 4 দুগুণে 8টা ইলেকট্রন আছে, সরি 8টা অরবিটাল আছে যৌথ স্তরে, যার মধ্যে 2s এই দুইটা অরবিটাল, তারা তো পরিপূর্ণ, এই দুটোকে আমরা চিন্তা না করলেও পারবো। সো মলিকুলার অরবিটালে আমরা একটা অক্সিজেনের 3টা টুপি, অন্য আরেকটা অক্সিজেনের 3টা টুপি, এদেরকে নিয়ে আমরা একটু কাজ করি, ঠিক আছে। সো সবার নিচে থাকবে একটা, তারপরে থাকবে দুইটা, তারপরে এরকম এরকম, সেটাকে আমরা বলতেছি মলিকুলার সিগমা, এটা হচ্ছে পাই, এটা পাই স্টার, এটা হচ্ছে ভাইয়া সিগমা স্টার, ঠিক আছে। সো এখানে 4টা করে ইলেকট্রন ছিল, 4 দুগুণে 8টা ইলেকট্রন, তাই না, দিয়ে দিই 1 2 3 4 5 6 7 8। সো যখনই তুমি দেখতেছো অক্সিজেন প্লাস, এখান থেকে একটা ইলেকট্রন চলে গেছে। যখন তুমি দেখতেছো একদম পিওর অক্সিজেন, তখন এরকম অবস্থায় আছে। যখন তুমি দেখতেছো অক্সিজেন মাইনাস, তখন এরকম আরেকটা ইলেকট্রন এসে ঢুকছে। তো তুমি চিন্তা করেই দেখো, এখানে এক্সট্রা একটা ইলেকট্রন আছে, এটাকে বের করে দেওয়াটা সব থেকে ইজিয়ার হবে, তাই না। তারপরে নর্মাল এটা। আর যখন যখন তুমি আরেকটা ইলেকট্রনকে বের করে দিবে, এখানে তো ইলেকট্রন সংখ্যা কমে যাচ্ছে। যখন ইলেকট্রন সংখ্যা কমে যায়, তখন আসলে নিউক্লিয়াসের বহিস্থ ইলেকট্রনগুলোর উপরে আকর্ষণ ক্ষমতা বেড়ে যায়। সো আলটিমেটলি তুমি চাইলে
এইভাবে ব্যাখ্যা করতে পারো, চাইলে তুমি মলিকুলার অরবিটাল থিওরি দিয়েও ব্যাখ্যা করতে পারো। সব থেকে ইজিয়ার, যেখান থেকে অলরেডি কিছু নিয়ে গেছো, আরো কিছু বের করা তার থেকে টাফ। এইভাবেই অ্যান্সারটা করে ফেলবো আশা করি। ওকে, হুইচ অফ দ্য ফলোইং groups is not true in case of electronegativity order? সো ইলেকট্রোনেগেটিভিটি উপর থেকে নিচের দিকে গেলে বাড়ে, সরি কমে, প্রথমটা তো ঠিক আছে। তারপরে মনে রাখতে হবে ব্রোমিন, টেলুরিয়াম, টিন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, তারপরে বোরন, এটাও ঠিক আছে। সো এটা বাদ, এটা ঠিক আছে, এটা বাদ, এটাও ঠিক আছে। তো দেখো ভাইয়া, গ্যালিয়াম, লেড, ইন্ডিয়াম, ক্যাডমিয়াম, এদেরকে নিয়ে আমরা একটু কাজ করি। সো এদের অবস্থান কোথায়? তারপরে ব্রোমিন, টেলুরিয়াম, স্টিবাম, টিন। সো আমরা যদি এদের অবস্থানগুলো বের করতে পারি তাহলেই কিন্তু কাজ শেষ। ঠিক আছে, যেমন টেলুরিয়াম কোথায় আছে ভাইয়া? ও এস এস ইতে পড়লেই লাভ, এখানে আছে তাই না? তারপরে স্টিবাম, অ্যান্টিমনি, এটা কোথায় আছে? কাদলে, শার্ট, গেঞ্জি, স্যান্ডেল পাবে ফ্রিতে, এখানে আছে। নলকূপের পানিতে আর্সেনিকের সমস্যা বিদ্যমান মস্কোতে, এখানে আছে। তাইলে আমরা যদি একটু হিসেব করি, আর ব্রোমিন আছে কোথায়? ক্লোরিন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেটিন, এটি। তো ব্রোমিনের বেশি হবে সেলেনিয়ামের থেকে, সেলেনিয়ামের বেশি হবে টেলুরিয়াম থেকে, টেলুরিয়ামের বেশি হবে স্টিবাম থেকে, আর স্টিবামের বেশি হবে কার থেকে? টিন থেকে। এটা তো ঠিক আছে, তার মানে এটা হবে না। বাই এলিমিনেশন মেথড এটাই ঠিক আছে। সো আলটিমেটলি তুমি ডানে নিচে গেলে ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে, বামে আসলে ইলেকট্রোনেগেটিভিটি কমবে। সো ব্রোমিন সবার ডানে আছে, সব থেকে বেশি হবে। তারপরে আছে কি? তারপর সে আবার নিচে অবস্থান করতেছে, আবার বামে আছে, তার ইলেকট্রোনেগেটিভিটি কমে যাবে। সেও বামে আছে, কমে যাবে, তাই না? সে আবার বামে আছে, কমে গেল। সো যারা যারা বামে থাকবে তাদের তাদের কম থাকবে। সো ব্রোমিন, টেলুরিয়াম, স্টিবাম এবং টিন, ওই সিরিয়ালটা ঠিক আছে। আলটিমেটলি গ্যালিয়াম, লেড, ইন্ডিয়াম, ক্যাডমিয়াম, এটা জানারও দরকার নেই, এলিমিনেশন মেথডে তোমাকে চাইতে হবে। সো তুমি প্রশ্ন সলভ করতে করতেই বুঝবা যে কিভাবে তুমি অ্যান্সারটা খুঁজে বের করবা। ঠিক আছে, সো এই প্রশ্নগুলো আমি এতবার সলভ করছি আর মাথায় ঢুকে গেছে, বুঝছো এটা আমি কি করব। সো তোমরাও এইভাবে সলভ করতে থাকো, দেখবা তুমি বুঝতেছো না কিন্তু অটো তোমার মাথায় ঢুকে গেছে আমি কেমনে সলভ করবো কোশ্চেনটা। ঠিক আছে, আমরা এলিমিনেশন মেথডে সলভ করতে হবে। নিম্নের বন্ধনসমূহের মধ্যে কোনটি শূন্য বন্ধন ক্রমের? সো বুঝতে পারছো, হিলিয়াম কখনো বন্ধন তৈরি করে না, হিলিয়াম বন্ধন তৈরি করে না। তো বন্ধন ক্রম মানে হচ্ছে ভাইয়া কয়টা বন্ধন আছে, ক্রম মানে সংখ্যা, বন্ধনের সংখ্যা কয়টা। দুটা হিলিয়ামের মধ্যে কি কোনো বন্ধন আছে? কোনো বন্ধন আছে? নাই। তো এখানে শূন্য বন্ধন ক্রম, অর্থাৎ বন্ধনের সংখ্যা শূন্য। ক্রম মানে ভাইয়া সংখ্যা, তাই না? বন্ধনের সংখ্যা শূন্য। ওকে, সো দ্যাটস অল অ্যাবাউট আওয়ার অ্যাডভান্সড প্রবলেম সলভিং ক্লাস। তোমরা জানো অ্যাকচুয়ালি আমরা সব সলভ করাইতে বসবো না, এটাই স্বাভাবিক, তোমাদের নিজেদেরকে এফোর্ট দিতে হবে। সো যতটুকু আমরা নিয়ে আসছি এটা ধরো যে তোমাদের জন্য একটা বোনাসের মতো। ঠিক আছে, তোমাদের সর্বাঙ্গীন প্রস্তুতির জন্য আমাদের এই এফোর্টগুলো। সো আমরা চাইবো যে আমাদের এই এফোর্টগুলো তোমরা দেখো, তোমরা একটু ফিল করো যে ভাইয়ারা চায় আমরা ভালো করি, এমনভাবেই তারা কোর্স ম্যাটেরিয়ালগুলো সাজাচ্ছে। প্রত্যেকটা সাবজেক্টের দেখবা ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্র্যাটেজি আছে, আমরা আমাদের স্ট্র্যাটেজিগুলো সাজাইছি এইভাবেই তুমি ভালো করতে পারো। যেইভাবে আমরা ভালো করছি, যেইভাবে আমি বুয়েটে চান্স পাইছি, যেইভাবে আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছি, যেইভাবে আমি মেডিকেলে চান্স পাইছি, এই স্ট্র্যাটেজিগুলো তোমরা ফলো করো না। তোমরা প্রত্যেকে সবগুলো জায়গা দখল করো, কেউ কি মানা করবে তোমাকে? বা তুমি কি অন্য কারোর জায়গা দখল করে ফেলবা? তুমি তো একটাই জায়গা দখল করবা, তাই না? পরীক্ষা দিয়ে সবগুলাতে তুমি চান্স পেয়ে যাও না, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো তুমি তোমার দক্ষতা অর্জন করো, তারপরে দেখা যাবে। সো আমরা যেভাবে বলি কাইন্ডলি তোমরা সেই অনুযায়ী কাজগুলো করো, আশা করা যায় আমরা যে পথে গেছি তোমরা যেন সেই পথে যেতে পারো এবং যেতে পারবা। আমাদের দোয়া এবং আশীর্বাদ, প্রচেষ্টা তোমাদের সাথে আছে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।